দ্বাররুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। দেশটা হচ্ছে আসলে একটি মানব দেহের মতো। মানব দেহে যেমন আপনার কিডনি, হার্ট, আপনার লিভার সবকিছু একসাথে কাজ করতে হয় কন্টিনিউয়াসলি, একটি দেশেও সেরকম ইকোনমি, আপনার শ্রমজীবী মানুষ, আপনার ছাত্র, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে কিন্তু কাজ করতে হয় একই সাথে। আমরা সবাই জানি যে আসলে স্বাধীনতা প্রোটেক্ট করাটাই মেইন চ্যালেঞ্জ আমাদের সবার জন্য। জেনারেশন জেড কিন্তু এটা খুব ভালোভাবেই জানে যে কারা তোমাদের সাথে থাকবে এবং কারা তোমাদের সাথে থাকবে না। যারা সাথে থাকবে না দে ট্রাইড এবং উই ট্রাইড যেন ইনস্ট্যান্টলি ওদেরকে আমরা বয়কট করতে পারি। এই আজকের অবদানের জন্য আমরা কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করেছি, যেখানে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই এমন একটি প্ল্যাটফর্মে যেখানে সবাই যাতে বাংলাদেশকে একটি আইকন হিসেবে ভেবে নিতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ স্মার্ট বাংলাদেশ 2.0 পডকাস্ট বাই টেক্সপায়ার। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাফাত আলম খান। আমাদের এই নতুন সেগমেন্টে আমাদের আজ বাংলাদেশে ছাত্র সমাজের অসামান্য অবদানের জন্য আমরা কিন্তু পেয়ে গেছি স্বাধীনতা। যেই স্বাধীনতার জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করা লেগেছে, অনেক কিছু সহ্য করা লেগেছে। অ্যান্ড আমাদের এই আজকের অবদানের জন্য আমরা কিন্তু নতুন করে আবার স্বপ্ন দেখা শুরু করেছি, যেখানে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই এমন একটি প্ল্যাটফর্মে যেখানে সবাই যাতে বাংলাদেশকে একটি আইকন হিসেবে ভেবে নিতে পারে। আজকে আমাদের সাথে রয়েছেন এমনই দুইজন প্রমিনেন্ট লিডার ফ্রম দ্য ইউথ। আমার ডান সাইডে রয়েছেন লাবিয়া আহসান ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যান্ড অলসো হি ইজ দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড। অ্যান্ড আমার বাম সাইডে রয়েছেন শেখ রিশাদ আল আরব, প্রেসিডেন্ট অফ এনএসইউ এইচআর ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। লাব্বি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আপনার পরিচয়টা যদি একটু ছোট করে সবাইকে দিতেন। ওকে, অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি লাব্বিয়া আহসান, বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার, এবং একই সাথে আমি কাজ করছি ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াডের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট হিসেবে। একই সাথে আই এম দ্য ফাউন্ডার অফ ব্র্যাক ইউনিভার্সিটি রিসার্চ ফর ডেভেলপমেন্ট ক্লাব। এই তো শর্ট পরিচয়। নাইস। শেখ রিশাদ আল আরব ভাই, আপনার পরিচয়টা যদি আমরা একটু নিতাম। থ্যাংক ইউ সো মাচ। আমি শেখ রিশাদুল আরব, রিশাদ বলতে পারেন। আমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্সেস ক্লাব, এনএসইউএইচআর ক্লাবের কারেন্ট প্রেসিডেন্ট। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি মার্কেটিং মেজর, এবং এটা আমার লাস্ট সেমিস্টার, ধরা যায় 12th সেমিস্টার ইন্টার্নশিপ সেমিস্টার হিসেবে। থ্যাংক ইউ ভাইয়া। ফার্স্টে আপনাদেরকে বলতে চাই আপনাদের কেমন লাগছে। রিশাদ ভাই, আপনি যদি শুরু করেন। আমাদের এই যে এতদিনের স্ট্রাগলের সমাপ্তি ঘটলো, আমরা একটি নতুন সকাল পেয়েছি, আপনার কাছে কেমন লাগছে? আচ্ছা, সকাল থেকে দুপুর হয়ে গেছে আই গেস, বাট আমাদের যেই মুক্তির সকাল, স্বাধীনতার সকাল, সেটা এখন মনে হয় উজ্জীবিত আছে এবং আমাদের মাঝেই সজীব আছে। এবং এতদিনের এত গ্লানি, এতদিনের এত গ্লানি, এত অপারগতা, এত কিছু না পাওয়ার বেদনা, মুক্তভাবে কথা বলতে না পারার বেদনা, সব কিছু থেকে যখন আজকে আমরা বহু কষ্টের পরে আমাদের এই স্বাধীন বাংলাদেশটি পেলাম, নতুন করে নতুন বাংলাদেশ, এখানে অবশ্যই অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। লাব্বি ভাই, আপনার মতামত বলেন, আপনার কেমন লাগছে স্বাধীন বাংলাদেশে? স্বাধীন বাংলাদেশের যদি ওপিনিয়ন দিতে হয়, আমি বলবো ঘাড় থেকে বেশ বড় একটা বোঝা নেমে গিয়েছে। কারণ এতদিন ছিল এবং শান্তিমতো ঘুমানোরও একটা বিষয় ছিল, কারণ আমরা সবাই জানি যে আমরা কত স্ট্রাগল করেছি এবং প্রতিটি রাত হচ্ছে একটা বলবো উদ্দীপনা, একটা চাঞ্চল্যকর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের পার হতে হয়েছে। এখন একটু স্টেবল হচ্ছি আমরা, আশা করছি সামনের দিনগুলো মোটামুটি ভালো যাবে। বাট আমাদের মধ্যে যে সংগ্রামী চেতনাটা চলে আসছে বা আমরা যে প্রতিবাদ করতে জানি, এইটা আমরা জানতে পেরেছি এবং এই মেসেজটি সবাইকে দিতে পেরেছি, যেটা আমার মনে হয় বেশ বড় একটা চেঞ্জ নিয়ে আসবে। এবং সব মিলে বলতে পারি নতুন সকালে আমরা নতুনভাবে বাঁচার যে আকাঙ্ক্ষা আছে বা উদ্দীপনা আছে, সেটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমরা মনে করি আমাদের মধ্যে এই সংগ্রামের মাধ্যমে যেই আমরা উদ্দীপনা, সাহসটা পেয়ে গেছি, এটা আমাদের ফিউচারে আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে বলে আমরা আশা রাখছি। শেখ রিশাদ আরব ভাই, আপনার কাছে আসতে চাই একটা প্রশ্ন নিয়ে। সেটা হলো, আমাদের এই যে এতদিন যে আমরা অনেক বাধা, অনেক
অনেক আমাদের কথা বলার অধিকারটা অনেক রকমই ছিল না বলতে গেলে। এই মুহূর্তে আপনি কি মনে করেন কোন কোন ব্যাপারগুলো আপনার কাছে আগে হচ্ছে করার চিন্তা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু আপনার করার সেই সাহসটা ছিল না, কিন্তু এখন সেই সাহস, ফ্রিডম, আপনার উদ্দীপনা সবকিছুই আছে বলে মনে করেন? কি কি কাজগুলো আপনার কাছে মনে হয় যে আপনার ড্রিম লিস্টে ছিল বাট করতে পারেননি? আচ্ছা, আপনি এর মধ্যে অ্যান্সারটা অনেকটা বলে দিয়েছেন যে কথা বলতে না পারার যে ব্যাপারটা, আসলে মানুষের ফ্রিডম অফ স্পিচ কতটা ইম্পর্টেন্ট এটা আমি কিছুদিন আগে একটা দেখছিলাম যে আপনি যখন কোনো একটা জিনিস লেখার পরে ব্যাক স্পেসে চাপ দিবেন, সো ব্যাক স্পেসে চাপ দেওয়া মানে আপনি স্বাধীন না। সো আমাদের মনে হয় যে ব্যাক স্পেস কিবোর্ডটা এখন থেকে ডিলিট করে দিতে পারি আমরা ল্যাপটপ থেকে অথবা আমাদের কিবোর্ড থেকে, অথবা এরকম ব্যাক স্পেসে যাওয়ার পর আমাদের বহু কথা, বহু লেখা, অথবা আপনাদের এরকম টিভি স্ক্রিনের সামনে অনেক কিছু, অনেক পডকাস্ট, অনেক টক শো, অনেক ক্লিপ এডিট করে কাট করে ফেলা, এসব কিছু থেকেই যে আমরা বেরিয়ে আসতে পেরেছি যেটা আগে পারতাম না আমরা, এটা আমার কাছে মনে হয় বিরাট বড় একটা ব্যাপার, বিরাট বড় একটা স্বাধীনতা, বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের সবার কাছে। এর বাহিরেও আমি যদি নিজের কথা বলি যে আমি একটা সময় 2015 থেকে আমি ডিবেট করতাম, 2014 সাল থেকে আমার নিচে একটা ডিবেট অর্গানাইজেশন ছিল একটা সময়, উইয়ার দ্য ডিবেটার্স। তারপরে 19 সালের দিকে আমি এবং আমার ফ্রেন্ড কিছু মিলে হচ্ছে আমরা সবাই একসাথে অ্যাক্টিভ বাংলাদেশ ফাউন্ড করি। তো অ্যাক্টিভ বাংলাদেশের যে মোটোটা ছিল হচ্ছে বাংলাদেশের ইউথদের নিয়ে একটা নিউট্রাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেখানে স্কিল ডেভেলপমেন্ট এবং আরও ডেভেলপমেন্ট কাজ আমরা করতে পারি। সেই সময় বড় একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছিলাম যে ওই সময়টা ছিল মনে হয় 2019 আফটার দ্যাট ইলেকশন, এবং ওই সময় বিভিন্ন জায়গায়, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করতে নিই। বাট একটা সময় আমরা খেয়াল করলাম চ্যারিটেবল অথবা হচ্ছে ডেভেলপমেন্ট ইউথদের নিয়ে কাজ করতে যে বাউন্ডারিজগুলো কতটা জায়গা থেকে আমাদের আসতে পারে সেগুলো খেয়াল করলাম। যে আমরা কোনো একটা প্ল্যান করছি অনেক বড় একটা প্ল্যান করা হয়ে গেল, বাট তারপর সেটা এক্সিকিউশনের সময় এইটা করা যাবে না, এখানে এই বাধা, এই জায়গায় পলিটিক্যাল বাধা, এখানে প্রশাসনিক বাধা, এই জায়গায় এটা বলা যাবে না, কোট করে বলতে হবে। এবং আরেকটা মজার কথা যদি আপনাকে বলি, আমি 18 সালের দিকে একটা ডিবেটে গিয়েছিলাম, সেখানে আমার স্ক্রিপ্টটা ছিল, ওটা ছিল দুর্নীতি রিলেটেড একটা ডিবেট, দুদক থেকে আয়োজিত। ওখানে স্ক্রিপ্টে দুর্নীতির বিরুদ্ধে বুঝতেই পারছেন যে বাংলাদেশে কত কিছু বলার আছে, এবং দুর্নীতি রিলেটেড যদি ডিবেট হয় আপনার টপিকগুলো কতটা অ্যাট্রাকটিভ হতে পারে এবং কতটা এঙ্গেজিং হতে পারে। এক্স্যাক্টলি। তো ওখানে দেখলাম যে না, আমরা যে স্ক্রিপ্টটা লিখেছি, স্ক্রিপ্টটা লেখার পরে প্রায় ওখান থেকে এন্ডিং স্ক্রিপ্ট আমরা যেটা পেলাম যে ক্যামেরার সামনে বলতে হবে, দেখলাম যে না 70% চেঞ্জ হয়ে গেছে, 70% চেঞ্জ হয়ে গেছে। দেখলাম যে কয়েকটা জায়গায় ইভেন প্রধানমন্ত্রী তারপর একটা নাম ছিল, ওখানে আমাদেরকে কোট করে বলা হয় এখানে মাননীয় কেন লেখা নেই, মাননীয় প্রধানমন্ত্রী কেন লেখা নেই। তো এই সব কিছু মিলে আমাদের মনে হয় যে আমি খুব ছোটো জায়গাতেই কাজ করেছি, খুব ছোটো একজন ইউথ হিসেবে। বাট আমার মনে হয় যে আমার মতো আরও যারা কাজ করছে বাংলাদেশে এবং বড় বড় জায়গায় কাজ করছে, বড় স্বপ্ন নিয়ে কাজ করছে, তাদের জন্য বিভিন্ন এলাকা ভিত্তিক, ঢাকার বাহিরে, ঢাকার ভেতরে অনেক কিছু আছে করার, যেগুলো তারা আগে করতে চেয়েছে বাট পারেনি। আমি বিশ্বাস করি যে এখন থেকে আমাদের প্রজন্ম সেগুলোর ব্যাপারে আর কোনো বাধা থাকবে ইনশাআল্লাহ, এন্ড সাহসটা পাবে। লাব্বি হাসান ভাই, এরকম কত বাধার সম্মুখীন হয়েছেন? যেহেতু আপনি একটু অন ফিল্ডে অনেক বেশি কাজের সঙ্গে জড়িত এবং আপনি অনেক দেশেও ঘোরাঘুরি করেছেন, সো কাজের উদ্দেশ্যে আপনার কাছে কিরকম বাধা এসেছিল? এখানে যদি বাধার কথা বলি, অনেকগুলো বাধা এসেছে এবং একটা প্রবাদ আছে এখানে, যদি একটা প্রবাদ বলি, প্রবাদটা হচ্ছে এরকম যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। এটা বিষয় একটাই, কারণ আমরা অনেক জায়গায় সত্য বলতে চেয়েছি কিন্তু সবসময় মনে হয়েছে যে না, আমাদের দরজাটা বন্ধ, আমরা কিছু বলতে পারছি না। ব্যাক স্পেস, রিশাদ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত যে ব্যাক স্পেস চাপার যে কথা বলতে হচ্ছে, আমরা যারা একটু বেশি সাহস নিয়ে ফেসবুকে পোস্টটা করেও ফেলতাম, তখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো কেউ ফোন দিবে এবং দিয়ে বলবে এই পোস্টটা এখনই ডিলিট করো, এই পোস্টটার জন্য হয়তো তুমি এই ইভেন্টটা করতে পারবে না, বা এই পোস্টটার জন্য তুমি হয়তো এই ইভেন্টটা অর্গানাইজ করতে পারবে না, এবং অনেকগুলো বাধা চলে আসতো। তার চেয়ে বড় যেটা বিষয় থাকতো, আমরা যদি কোনো একটা প্রতিষ্ঠানের ব্যানারও কোনো একটা প্রোগ্রাম করতাম, দেখা যেত 4টা থেকে 5টা পারমিশন নেওয়া লাগছে। কেউ বলছে আপনি জেলা প্রশাসকের কাছে যান, কেউ বলছে ওকে এটা ডান, এখন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, এটা ডান, এখন তাহলে চলেন এলাকার যে লোকজন আছে গণ্যমান্য ওদের পারমিশন নিয়ে আসি। তো এমন একটা
সার্কেল চলে আসতো যে আমরা লাস্টের প্রোগ্রামটাতেই আর ফোকাস করতে পারতাম না। সো আমরা আশা করছি এখন এই সমস্যাটা হবে না এবং আমরা পুরোপুরি একটা সিনক্রোনাইজেশনের মধ্যে চলে আসতে পারলে আশা করা যাচ্ছে বেশ ভালোভাবে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো করতে পারবো। আপনি চিন্তা করেন বাধাটা এই লেভেলের পর্যায়ে আসতো যে আপনি যদি আপনি যেহেতু রিপ্রেজেন্টেশনের কথা বলেন, আমরা যখন দেশের বাইরে যেতাম, আমি বেসিক্যালি যেসব কম্পিটিশনগুলোতে যেতাম বাইরে, দেখা যেত এয়ারপোর্টে একদম কাস্টমস বলেন, তারপরে হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স বলেন, সব ক্ষেত্রেই কিন্তু অনেক বাধা চলে আসতো এবং ওদের একটা কোশ্চেন থাকতো কেন যাচ্ছ, ডেফিনেটলি দেশ এ ভ্যালিড কোশ্চেন, বাট এরপরে আপনাকে যে হয়রানিগুলো করা হতো যে আপনি আদৌ দেশে ফিরে আসবেন কিনা, এই কোশ্চেনটাও আই গেস এখন আর করবে না। কারণ এখন আমরা ট্রুলি বিশ্বাস করি যে স্বাধীন বাংলাদেশের মধ্যে সবাই ফেরত আসতে চাবে এবং সবাই চাবে ট্রুলি একসাথে কাজ করতে। তো এই জায়গাতে বেশ বড় সবাই চাবে যে নিজ নিজ জায়গা থেকে যেন স্বাধীনতাটাকে আমরা প্রোটেক্ট করতে পারি, কারণ আমরা সবাই জানি যে আসলে স্বাধীনতা প্রোটেক্ট করাটাই মেইন চ্যালেঞ্জ আমাদের সবার জন্য। এবং এই জায়গা থেকে আমাদের সবারই বেশ অনেক কাজ করার জায়গা রয়েছে এবং দিন শেষে আমি এখন খুবই আশাবাদী যে আমাদের এখন ফেসবুকে কোনো পোস্ট ডিলিট করতে হবে না। আমরা যতটুকু মতামত শেয়ার করতে চাই সবার সাথে, যে সত্যগুলো সবাইকে জানাতে চাই। আমি কালকে রাতের ঘটনা যদি বলি, কালকেও আমরা দেখেছি যে সবাই বেশ অনেক কিছু নিয়ে আলোচনা করছে এবং বেশ অনেক গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট নিয়ে তারা সবাই কথা বলছে। তো এই জায়গাটাতে যেটা আমরা খেয়াল করে দেখলাম, এখন কিন্তু কেউ আর তাদের মধ্যে এই ভয়টা নাই যে না ঠিক আছে একটু পরেই আমার ফোনে কল আসবে, কেউ হয়তো আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিবে, বা কেউ হয়তো বলবে এই পোস্টটা এখনই ডিলিট করো। ইনফ্যাক্ট আমাদের প্যারেন্টসরাও এটা নিয়ে বেশ বড় একটা কনসার্ন থাকে। তো ওই জায়গায় অনেক রকমের এই যে এই সিকিউরিটিজ বাধাটা দেওয়ার জন্য অনেক বড় একটা রোল প্লে করতো, কারণ সিকিউরিটি হচ্ছে একটা মেইন কনসার্ন। এখন আমরা জানি যে না ঠিক আছে আমাকে যদি এই সিচুয়েশনে কেউ তুলে নিয়ে যায়, অ্যাটলিস্ট আমার পিয়ার্স যারা আছে, আমার ফ্রেন্ড যারা আছে, তারা সবাই কথা তুলবে এবং তারা সবাই জানবে। এটা কিন্তু একটা অনেক বড় শক্তি। আমি যদি কোনো জায়গায় এখন আটকও থাকি, আমার মনে হবে যে না ঠিক আছে আমার সাথে তো আরো অনেক মানুষজন আছে যারা আমাকে অ্যাটলিস্ট চেষ্টা করবে যেন আমাকে তারা এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। সেই ইউনিটিটা অনেক দিন থেকে দরকার ছিল, কারণ আমরা আসলে কেউ আমরা চেষ্টা করব যে সবগুলো যেন আমরা ওভারকাম করতে পারি, এন্ড উই আর রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস। অ্যাবসলিউটলি। নেট বন্ধের কথাতে আসছি আমরা। আমাদের এই যে সংগ্রাম যে শুরু হলো জুলাই মাসে, এর মধ্যে আমাদের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তাদের কিছু ত্রুটি বা যে কোনো সমস্যার জন্য আমরা কিন্তু নেট থেকে প্রায় 5 দিনের মতো আলাদা ছিলাম। আপনি কি মনে করেন এই নেট বন্ধ থাকার জন্য আন্দোলনে কিরকম ইম্প্যাক্ট পড়েছিল, অ্যান্ড ইউথ কি ওখান থেকে উঠে আসতে পেরেছে ওই ঝামেলা থেকে ঠিক মতো? আপনারা কি মনে করেন? দেখেন, আন্দোলনের কথার আগে একটু দেশের কথায় আসি যে 6টা দিনে বা 5টা দিনে দেশের কি অবস্থা হয়েছিল। আমি কিছুদিন আগে একজোড়া সাক্ষাৎকার দেখছিলাম, ওখানে একজন বলছিল যে দেশটা হচ্ছে আসলে একটি মানব দেহের মতো। মানব দেহে যেমন আপনার কিডনি, হার্ট, আপনার লিভার সবকিছু একসাথে কাজ করতে হয় কন্টিনিউয়াসলি, একটি দেশেও সেরকম ইকোনমি, আপনার শ্রমজীবী মানুষ, আপনার ছাত্র, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে কিন্তু কাজ করতে হয় একই সাথে। এবং আমরা এই সময় এসে, এই যুগে এসে এমন একটা সময় চলে এসেছি যখন দেখেছেন যে আমাদের কোভিড এসেছে কিন্তু আমাদের ক্লাস, অফিস কিন্তু কোনো কিছু থেমে থাকেনি, কারণ আমরা ওয়ার্ক ফ্রম হোমে আমরা অ্যাডাপ্ট করে নিতে পেরেছি। এবং সেই সময় থেকে আফটার কোভিড বা তারও আগে থেকে আমরা যেভাবে অনলাইন কেন্দ্রিক হয়ে গিয়েছি, আমাদের অনলাইনের ওপরে দেশের রেভিনিউ অথবা দেশের জিডিপির যে বড় অংশটা এখন ডিপেন্ড করছে, এবং প্রত্যেকটা মানবদেহের প্রত্যেকটা অঙ্গের মতোই আমাদের দেশের প্রত্যেকটা অঙ্গ যেভাবে আমরা নির্ভর করছে ইন্টারনেটের উপরে, সেই ইন্টারনেটটা 5-6 দিন বন্ধ করে দেওয়া মনে হয় শুধুমাত্র আন্দোলনের উপর ইম্প্যাক্ট ফেলা না, এটা হচ্ছে পুরো মানব দেহ অর্থাৎ পুরো দেশের ওপর একটা ইম্প্যাক্ট ফেলা, দেশের জন্য একটা ক্ষতিকর। এবং দ্বিতীয়ত যদি আন্দোলনের কথায় আসি, দেখেন কথা আছে যে আন্দোলন যখন আপনি মানুষকে ফ্রিডম দিবেন, ফ্রিডমভাবে তার মতামত প্রকাশ করা, তার অধিকার আদায়ের জন্য বলতে পারার ক্ষমতাটা আপনি দেবেন, তখন সে সময় সে বলবে এবং সেটার একটা আউটকাম আসবে, একটা সাস্টেইনেবল সলিউশন আসবে। বাট আপনি যতই চেপে ধরার চেষ্টা করবেন, চেপে ধরতে থাকবেন, কোনো ঘরের মধ্যে হোক অথবা কোনো একটা কক্ষের ভেতরে যত কণ্ঠ চেপে ধরবেন, একটা সময় সেটা আরও বার্স্ট আউট করবে। সো ওই 5টা দিন বাংলাদেশের আন্দোলনকারীদের গলা চেপে ধরার মাধ্যমে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গলা চেপে ধরার মাধ্যমে আমার মনে হয়েছে যে পরে আরও ওই যে ভেতরের ক্ষোভটা, আমরা যে অধিকার থেকে আসলেই বঞ্চিত, 5 দিন ইন্টারনেট থেকে বঞ্চিত করে আমাদের সেটা আরও প্রমাণ করে দেওয়া হয়েছে যে হ্যাঁ আমি আসলেই অধিকার থেকে বঞ্চিত 5 দিন থেকে দেখো। সুতরাং মনে হয়েছে এটা অবশ্যই যে ত্রুটির কারণেই হোক, এটা বড় একটা ভুল ছিল এবং আমাদের সকলের জন্যই বড় একটা ক্ষতির কারণ ছিল। এবং আন্দোলনকারীদের কথা যদি বলি, যে আমরা
আসলেই যারা আন্দোলন করেছে, আমরা যারা আন্দোলন করেছি মাঠে, আমাদের থেকে আরও যারা ফ্রন্ট লাইনের লিডারশিপ ছিল এবং পুরো ছাত্র জনতা নির্বিশেষে, তারা যতটা স্মার্টনেসের পরিচয় দিয়েছে, নেট বন্ধের আগে হোক পরে হোক, যে কোনো থ্রেটস যেগুলো এসেছে, এগুলো সব কিছু আমার মনে হয়েছে খুবই স্মার্টভাবে করেছে, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে কল্পনা করা যেত না। 10 বছর আগে যদি পুরো দেশে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হতো, হয়তো সেটার এফেক্টটা খুব বাজেভাবে আসতো, হয়তো সেটা আর প্রকৃতি আগাতো না সামনে। বাট এবার 5 দিন বন্ধ করে দেওয়ার পরও যেভাবে সবাই কানেক্টেড ছিল, কার ফ্রেন্ড কোথায় কি হচ্ছে, আমরা যেভাবে কানেক্ট করতে পেরেছি পুরো দেশে, এটা মনে হয় একটা অভাবনীয় সাফল্য ছিল আমাদের, যে আমরা যে কোনো সিচুয়েশন অ্যাডাপ্ট করে ফেলতে পেরেছি। তারপরে এই নেট না থাকার জন্য সবাই যেরকম করে নর্মালি ফোন দিয়ে কানেক্টেড ছিল, তারপরে আরো অল্টারনেটিভ, নেট না থাকলে অল্টারনেটিভস কি ওয়েতে কানেক্ট হওয়া যায়, এই যে রাস্তাগুলো বের করে নিয়েছে, আমি মনে করি জেনজির এই একটা জিনিস মনে হয় তাদের মানে একটা এক্সাম্পল হিসেবে থাকবে, যে আপনি আমাকে যেমনি হোক আপনি দমায় রাখতে পারবেন না, উই উইল ফিগার আউট আওয়ার ওয়েজ এনিহাউ। লাব্বি ভাই, বিজনেসে কিরকম ইম্প্যাক্ট পড়ছে বলে মনে করেন আপনি, যারা টেক ফোকাস, টেক বেস, টেক ডিপেন্ডেন্ট যারা মেইনলি? আমি যেহেতু নিজে পার্সোনালি একজন ইক্যাবের কমিটি মেম্বার এবং এফ কমার্স অ্যালায়েন্সের, তো এফ কমার্সের বিষয়টা যদি আমি বলতে চাই, এদের তো পুরো বিজনেসটাই ফেসবুক সেন্ট্রিক। তো এই ক্ষেত্রে ওরা আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকা বেশ ক্ষতি হয়ে গেছে, এবং এই ক্ষতিটা কিন্তু সামাল দিতে আমি জানি না কতদিন সময় লাগবে। কারণ আমরা চিন্তা করেন, এখন কিন্তু ফেসবুক মার্কেট প্লেস হয়েছে, এখন কিন্তু ফেসবুক সেন্ট্রিক একটা হিউজ বিজনেস আছে, এর পাশাপাশি আইটি এবং টেক কোম্পানি তারা তো রয়েছেন, এবং সিচুয়েশন এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল, যারা বড় বড় টেক কোম্পানি রয়েছেন ওরা ওদের পিপলদেরকে শিফট করতেছিলেন আশেপাশে যেসব দেশ রয়েছে। যেমন আমরা দেখেছি নেপাল প্রায় সেকেন্ড বাংলাদেশ হয়ে যেতেছিল, এমন একটা অবস্থা। কারণ যতজন টেক পিপল রয়েছেন যারা একটু চেয়েছেন যে না তাদের কোম্পানি ফ্লোটা ঠিক থাকুক, তারা কিন্তু সবাই নেপালে চলে গেছেন, বা হচ্ছে আরও যেসব বড় বড় সিঙ্গাপুর, মালয়েশিয়া রয়েছেন সেসবে চলে গেছেন। তো আমার পার্সোনালি মনে হয় এই জায়গাটাতে বেশ বড় একটা ইম্প্যাক্ট পড়েছে, এবং সে সাথে এই জায়গাটাতে যে কানেক্টিভিটির বিষয়টা রয়েছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, এখন কিন্তু বাংলাদেশের মধ্যেই শুধুমাত্র আমাদের বিজনেসটা সীমাবদ্ধ না, কারণ বিজনেসের এখন অনেকগুলো উইংস বাড়ছে, এবং এইটা বাংলাদেশ একটা কানেক্টিভিটির হাব হিসেবেও কাজ করছে। কেন? কারণ অনেক দেশ এখন বাংলাদেশে ফ্রিল্যান্স করছে, অনেক দেশ এখন বাংলাদেশের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিচ্ছে, এবং সবচেয়ে আমি যেটা জিনিস খেয়াল করেছি, অনেকেই বলেছেন যে তারা একটা আস্থার জায়গা ছিল বিদেশের ক্লায়েন্টদের কাছে, যে না বাংলাদেশ ক্যান বি আ গুড ফ্রিল্যান্স প্লেস, এবং বাংলাদেশ থেকে বেশ ভালো ওরা আউটপুট পাচ্ছিল। ওদের যে এত বছরের রেপুটেশন বিল্ড হয়েছে সবগুলো বেশ বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং এই রেপুটেশনটা আমরা এখনও বুঝছি না যে আসলে কতদিন লাগবে এটা ঠিক করতে। আরও অনেকের সাথেই আমার কথা হয়েছে যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা মনে করেন যে এখন ওদের কাছে আসলে আমাদের যে মৌলিক 5টা অধিকার রয়েছে, যে খাদ্যবস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনেটটা। কারণ ওদের জন্য আলটিমেটলি আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি তো এগুলো 5টা অধিকারের একটাও নিশ্চিত করতে পারবেন না। আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ক্যাশ ফ্লো, আপনার লিকুইড কতটুকু আছে, এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে বিজনেস ফাউন্ডার্সদের কথা যদি আমি বলি স্পেসিফিকভাবে, কারণ বিজনেসের যারা আছে ওদের একটা ভরসার জায়গা আছে, না ঠিক আছে উই হ্যাভ আওয়ার কোম্পানি লাইক আওয়ার বিগ আমব্রেলা, আমাদের কোম্পানি হয়তো সেই সাপোর্টটা আমাদেরকে দিতে পারবে, কিন্তু ফাউন্ডার্সদের কথা কিন্তু কেউ বলতেছে না। যেখানে ফাউন্ডার্সরা আসলে এই দুঃখটা কার কাছে শেয়ার করবে? ফাউন্ডার্সরা তো এখন যে ক্ষতিটা হয়েছে, যেমন অনেক কোম্পানি আছে যারা মিন করতেছে ওদের অ্যারাউন্ড শত শত ক্লায়েন্ট চলে গেছে, এই ক্ষতিটা কিন্তু যারা এমপ্লয়ার আছে তাদের উপরেই বেশি পড়তেছে, নট দ্য এমপ্লয়িজ। কারণ এমপ্লয়িজ দেখেন, হোয়েন ইউ আর লাইক ইন এ কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি, তখন কিন্তু কোম্পানি আপনাকে পে করতেছে, বাট এই জায়গাটাতে আপনার মেইন ক্ষতিটা কিন্তু ফাউন্ডার্সদের হচ্ছে, এবং ফাউন্ডার্সরা এটা ওরা সবাই আশঙ্কা করতেছে এটা কতদিন যে লাগবে ওভারকাম করতে, এটা ওনারা কিন্তু জানে না। সো এই এন্ড থেকে আমার মনে হয় যে ইট ওয়াজ ভেরি সেন্সিটিভ মুভমেন্ট ওদের সবার জন্য, এবং উই রিয়েলি হোপ যে ওনারা যেন সবাই মিলে একসাথে রিকমেন্ড করতে মানে একসাথে কাজ করতে পারে। এবং আমি পডকাস্ট যারা দেখবেন এবং শুনবেন তাদের সবাইকে একটাই আহ্বান জানাবো যে আপনারা বিজনেসম্যানদের পাশে থাকেন, কারণ এখন আলটিমেটলি আপনারা যারা এফ কমার্স আছে বেসিক্যালি তাদের কাছ থেকে একটু কেনাকাটা করেন, যেগুলো হয়তো আমরা জানি যে সবাই জায়গা থেকে হেল্প করার চেষ্টা করতেছেন, কিন্তু আমি যদি একটা নাম্বার বলি, আমাদের দেশের 90% ওমেন লিড যেসব বিজনেস আছে
সবগুলো কিন্তু এফ কমার্স রিলেটেড এবং সবগুলো ফেসবুক কমার্স রিলেটেড। সেই জায়গা থেকে আপনারা যদি আমরা যদি আমাদের ওম্যান এম্পাওয়ারমেন্টটা না তৈরি করতে পারি বা ওম্যান বিজনেসটাকে যদি সামনে আগায় দিতে না পারি, এটা কিন্তু বেশ বড় একটা অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। সো আমার মনে হয় এই জায়গা থেকে আমাদের সবারই কাজ করার ওয়ে আছে এবং উই অল শুড ওয়ার্ক টুগেদার যেন আমরা এটা খুব জলদি রিকভার করতে পারি আমরা, সেটাই। আর এইখানে এই যে ব্যবসার পাশাপাশি ধরেন যারা আপনার ওনার থাকে মেইনলি, তাদের তো অ্যাকচুয়ালি মানে এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার চেয়ে তার কোম্পানিকে বাঁচানোটা তো ইম্পর্টেন্ট। তো এই জায়গাটাতে আমি মনে করি অনেক বড় একটা ধাক্কা আসলে বিজনেসম্যানদের উপরে গেল। অ্যান্ড আশা করি আমাদের নতুন যেই গভর্নমেন্ট আছে তারা এটার জন্য সুন্দর সুন্দর পদক্ষেপগুলো নেয় যাতে তারা তাদের এই ক্ষতিটাকে ওভারকাম করে আসতে পারে। আজকে আমরা যেই স্বাধীনতাটা পেলাম, এখানে আমাদের সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু ইউথদের কাছে, যারা এই কন্টিনিউয়াসলি রাস্তায় ছিল, তাদের জীবন সব কিছু থেকে মৃত্যুর ভয়টাকে কমিয়ে দিয়ে তারা যেমনি স্ট্রাগল করে গিয়েছিল আমাদের আগের সরকারের এগেনস্টে। সেখানে অনেক রকমের বাধা ছিল, অনেক রকমের ডেথ থ্রেটস ছিল, সব কিছুকে ওভারকাম করে তারা আজকে সাকসেসফুল হয়েছে। এই জেনারেশনের, যেটাকে আমরা জেনারেশন জেড নামে চিনি, এদের লিডারশিপের ব্যাপারে আপনাদের মতামত কি? লাব্বি ভাই যদি বলতেন। আমার মনে হয় এই জেনারেশনের উপর প্রথম দিকে কারো তো এক্সপেকটেশন ছিল না, এটা ট্রু। এবং আমার মনে হয় সবাই এক্সপেক্টও করবেন এই সেন্সে যে আমরা আসলে ট্রাফিকে দাঁড়ায় থাকার মতো জেনারেশন না। আমরা আমাদের বাসায় আমাদের মা আমাদেরকে এখনও খাওয়ায় দেয় এবং এটা 90% ক্ষেত্রে এটা ট্রু। এবং আপনি যদি ইউনিভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ায় থাকেন, আপনাদের কিন্তু এখনও আপনাদের বাবা মাই পিক আপ করতেছে। এবং 99% চান্স যারা স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, তাদের কিন্তু 99% চান্স ছিল যে ওরা দে ক্যান জাস্ট স্টে অ্যাট হোম এবং থাকতে পারে। বাট আমরা যে জিনিসটা আমি সবচেয়ে বেশি বিলিভ করি, জেন জেডের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে, ওরা সবাই ইম্প্যাথেটিক হয়ে গেছে। এবং ইম্প্যাথেটিক হওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমরা ফেসবুকে আসলে যেটা দেখাই সেটা হচ্ছে সিম্প্যাথি। কেন সিম্প্যাথি দেখাচ্ছে যে না ঠিক আছে উই ফিল ফর হিম, বাট আপনি কারোর জন্য কিছু করছেন এবং সেটা মাঠে যাচ্ছেন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ওরা কিন্তু আমরা জাস্ট সারপ্রাইজ যে রাতারাতি পুরো একটা জেনারেশন কীভাবে ইম্প্যাথেটিক হয়ে গেল। ওরা ফিল করছে না আমার গার্ড মামা, আমাদের গার্ড যারা রয়েছেন, তারা সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, ওরা কি একাই ফেস করবে এইসব চ্যালেঞ্জ? উই শুড স্টে উইথ দেম। আমাদের স্টুডেন্ট যারা পাবলিক ইউনিভার্সিটি বলি বা জাতীয় বিশ্ববিদ্যালয় বলি, সবাই মাঠে আছেন, তাহলে আমাদের কতটুকু এখানে কন্ট্রিবিউশনের জায়গা আছে? অবভিয়াসলি উই হ্যাভ। এবং আমরা সবাই একটা জিনিসই তখন চিন্তা করছে জেনারেশন জেড, যে আমরা সবাই আসলে স্টুডেন্ট এবং স্টুডেন্ট হিসেবে আমাদের মেইন কাজ হচ্ছে একজনের পাশে আরেকজনের দাঁড়ানো। কারণ আলটিমেটলি এই যে ফ্রেন্ডশিপ বলেন বা এই ফুল বন্ডিংটা বলেন, এই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং এই জায়গাটাতে আমাদের সবার যে কন্ট্রিবিউশনটা ছিল, আমি যেটা শুরু থেকেই আবার বললাম যে কেউ কিন্তু চিন্তা করেন এই জেনারেশন আসবে, কিন্তু ওরা কিন্তু প্রতিটারই একটা ইউনিক সলিউশন বের করে ফেলছে। ওকে ঠিক আছে, আমাদের কাছে নেট নাই, নো ওয়ারিজ, উই ক্যান ক্রিয়েট অ্যানাদার সার্ভার। আমরা দেখছি যে ওই সময় আরও অনেক ওয়াইফাই রিলেটেড সার্ভার তৈরি হয়েছে। তারপর হচ্ছে ওকে নেট নাই, তাহলে আমরা একটা কাজ করি, উই ক্যান জাস্ট সেন্ড লাইক ভয়েস মেসেজ, টেক্সট, এভরিথিং। সো যেটা ইউজুয়ালি ওরা প্ল্যান করতেছিল, যে আমাদের মধ্যে যে কানেক্টিভিটিটা ছিল, এটাকে আরও জায়গায় দিতে পারছি, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এবং তার চেয়ে বড় বিষয়, আমি আমার পার্সোনালি কিছু ফ্রেন্ডসদের দেখেছি যারা ইউজুয়ালি বাংলাদেশে এসেছিলো সামার ভ্যাকেশনে। কারণ এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে বিদেশে অনেক ইউনিভার্সিটিতে, ওদের সেমিস্টার হয়তো সেপ্টেম্বরে শুরু হবে, ওরা বাংলাদেশে এসেছিলো জাস্ট ভ্যাকেশন কাটাতে। ওরা কিন্তু ঘরে থাকতে পারতো। ওকে উই হ্যাভ আওয়ার ইউনিভার্সিটি রেডি, উই হ্যাভ আওয়ার ভিসা, উই হ্যাভ আওয়ার টিকিট, আমাদের তো বাইরে যাওয়ার কোনো দরকার নাই, আমরা ঘরে থাকি। বাট আপনি সারপ্রাইজিংলি খেয়াল করবেন, এরা সবার আগে মাঠে গেছে। ওরা দেখতে চাইছে যে না ঠিক আছে, জেন জেডের মধ্যে আমাদের যেটা সবচেয়ে বড় ভয় ছিল, আমরা কতটুকু আমাদের দেশটাকে ওন করতে পারবো। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যখনই যেখানে যেখানে সমস্যা হয়েছে বা যখনই যেখানে যেখানে প্রয়োজন হয়েছে যে না উই শুড টক, তারা কিন্তু করছে। এবং এখানে একটা সারপ্রাইজিংলি একটা ফ্যাক্ট আছে, যারা কথা বলতে চায় নাই তাদেরকে ওরা ক্রিটিসাইজ করছে যেন কথা বলাইতে পারে। এবং এইটা লাস্টে এমন পর্যায়ে গেছে যে
ওরা চেষ্টা করছে যে কারা ওদের অ্যালাইজ সেটা খুঁজে বের করতে এবং কারা ওদের এনিমিজ। জেনারেশন জেড কিন্তু এটা খুব ভালোভাবেই জানে যে কারা তোমাদের সাথে থাকবে এবং কারা তোমাদের সাথে থাকবে না। যারা সাথে থাকবে না দে ট্রাইড এবং উই ট্রাইড যেন ইনস্ট্যান্টলি ওদেরকে আমরা বয়কট করতে পারি, এবং এদের এখন আমাদের দরকার নাই, কারণ দেশের ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি দে ডোন্ট হেল্প ইউ তাহলে তো এরা আমাদের মানুষ না। সো এইখানে এইটার দুইটা একটা ডুয়াল পার্সপেক্টিভ আছে। সবাই বলতেছে যে জেনারেশন জেড আসলে অধৈর্য বা এদের মধ্যে ধৈর্য নাই, এরা খুব কুইক ডিসিশন নেয়। এখন ভাই আমার কোশ্চেন হচ্ছে, আপনারা যদি কুইক ডিসিশন না নেন, এত কুইক কি আপনারা ফ্রিডম পাইতেন? এত কুইক কি আমরা এই মুভমেন্টটাকে এত বড় নিয়ে যেতে পারতাম? অবভিয়াসলি কুইক ডিসিশন নিতে হবে। আপনার সমস্যা হচ্ছে আজকে আপনি যদি ওয়েট করেন, অবজার্ভ করেন কবে সিচুয়েশন নর্মাল হবে তখন আমরা কথা বলবো, এটা কিন্তু না। এবং এখানে আরেকটা বড় ফ্যাক্ট আছে, ধৈর্যের যে বড় পরিসরটা দিছে জেনারেশন জেড, ওরা বলতেছিল ইন্টারনেট যদি 14 দিন বন্ধ থাকে, 15 দিন বন্ধ থাকে, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যদি 1 মাস পরেও ইন্টারনেট বন্ধ থাকে, উইল টক অন দ্যাট ডে। কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা মোটিভেশন। সো আমার মনে হয় এই জায়গা থেকে আমি সবাইকেই বলবো যে আপনারা আস্থা রাখতে পারেন এই জেনারেশনটার প্রতি। আমরা জেনজেট দেখি শুধু এটা বলতেছি এরকম না, বাট উই রিয়েলি ফিল, এবং আমরা সবাইকে ফিল করতে পারি। সো আমার মনে হয় এই জায়গা থেকে যদি আমরা টার্গেট করে কাজ করি, আমাদের সামনের দিনগুলো বেশ অনেকটা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখানে আমাদের জেনজির মধ্যে অনেক সাহস থাকলেও আমরা যেহেতু এখনো অনেক ছোট আছি, আমাদের মধ্যে কিন্তু অনেক ভুল করার টেন্ডেন্সি আছে। ডেফিনেটলি। রিশাদ ভাই, আপনি কি মনে করেন কোন কোন জায়গাগুলোতে চেঞ্জেস আনা প্রয়োজন, বা একটা জেনজির মেম্বার হিসেবে তার এই জিনিসগুলোতে ফোকাস করে সামনে আগানো উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, জেনজির লিডারশিপের ব্যাপারে লাবি ভাই বলছে, লাবি ভাই খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা ফেসবুকে যেটা দেখাই সেটা হচ্ছে সিম্প্যাথি, এবং আমাদের যেটা অ্যাকশন সেটা হচ্ছে ইম্প্যাথি। আপনারা দেখেন যে আজ পর্যন্ত এই 24 সালের আগে আমরা সিম্প্যাথেটিক কতটা নির্ভর ছিলাম। আমরা প্যালেস্টাইন ইস্যুতে হোক, দেশের যে কোনো ইস্যুতে হোক, ভোটের ইলেকশনের মধ্যে হোক, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, সব কিছুতে কিন্তু আমরা সিম্প্যাথেটিক ছিলাম। কখনো আমরা ডিরেক্টলি এসে যে ওই যে ভয়েস রেইজ করা, অথবা আমার অধিকারটার জন্য কথা বলা, বা আমার ভাইটা মার খাচ্ছে বা আমার ভাইটার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, সেই জায়গায় যে শির দ্বারা উঁচু করে দাঁড়ানো, আমরা কখনোই কিন্তু সেই এমপ্যাথির জায়গাটাতে পৌঁছাতে পারিনি। বাট আজকে যখন আমি লাবি ভাই দুজনে প্রাইভেট ইউনিভার্সিটির, আমরা যখন দেখলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে এবং আমার ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খাচ্ছে অবৈধভাবে, তখন কিন্তু এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা যারা কোনোদিন হয়তো বা 5% BCS এ পার্টিসিপেট করবে না, যাদের কারোরই কোটার দরকার নেই, যার কারোরই ওই এসি রুমের বাসায় বসে থেকে রাস্তায় গরমের মধ্যে যে মার খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তারা সবাই কিন্তু মাঠে নেমে এসেছে। সো আমাদের মধ্যে ওই যে একটা চেঞ্জ আসার যে প্রবণতা, আমরা যে স্টার্ট করতে পেরেছি এমপ্যাথেটিক হয়, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড লিডারশিপের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, আ লিডার শুড হ্যাভ দ্যাট কোয়ালিটি টু ইউনাইট পিপল। লাবি ভাই আরেকটা যে জিনিস বললো যে এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার এটার পেছনে বড় রিজনটা কি ছিল, যে ডিভাইড করে দেওয়া। আমাদের যে নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্কটা কাট আপ করে দেওয়া যাতে ডিভাইড হয়ে যায় সবাই। এক্স্যাক্টলি। এবং এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা কিন্তু পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়। ছোট একটা এক্সাম্পল যদি দিই, যে নেলসন ম্যান্ডেলা ওনার লং ওয়াক টু ফ্রিডম বইয়ের মধ্যে একটা এক্সাম্পলের কথা বলেছেন, যে ওই সময় যখন আফ্রিকাতে শ্বেতাঙ্গদের ক্ষমতা ছিল এবং তারা হচ্ছে সেখানে রুল করতো, ওই সময় কিন্তু কৃষ্ণাঙ্গদের সংখ্যা অনেক বেশি ছিল, তারা যারা খনিতে কাজ করতো। কিন্তু ওই শ্বেতাঙ্গরা কিছুদিন পর পরে ওই খনির শ্রমিকদের মাঝে একটা দাঙ্গা বাঁধাই দিত কোনো একটা কারণে, যাতে কয়েকটা গ্রুপ করে তারা নিজেদের মধ্যে মারামারি করতো, তারা ডিভাইডেড হয়ে থাকতো। এবং এইটার কারণে দীর্ঘদিন কৃষ্ণাঙ্গরা সংখ্যায় বেশি থাকার পরও কিন্তু তারা তাদের অধিকার আদায় করতে পারেনি। এবং দ্যাট টাইম দেয়ার ওয়াজ আ লিডার, দেয়ার নিডেড আ লিডার হু ক্যান ইউনাইট পিপল, হু ক্যান ইউনাইট দোজ গ্রুপস। আমাদের মনে হয় যে এইবারে এসে আমরা সেই ইউনিটিটা ধরে আনতে পেরেছি। হিন্দু হোক, মুসলমান হোক, ছাত্র হোক, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, যে যেই গোষ্ঠীর হোক, যে যে এলাকার হোক, ঢাকার ভেতরে হোক, ঢাকার বাইরে হোক, ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, এই যে সবার মাঝে যে একটা ইউনিটি চলে আসা, যে না উই হ্যাভ টু সেভ আওয়ার কান্ট্রি, আমার ভাই মার কাছে তার অধিকার নিয়ে আমাকে কথা বলতে হবে, এই ইউনিটিটার মধ্যে যে আমরা মেন্টালিটি আসতে পেরেছি, এটা হচ্ছে আমাদের লিডারশিপের কোয়ালিটি সব থেকে ফার্স্ট প্রাইমারি জিনিসটা হয়তো আমরা অ্যাচিভ করতে পেরেছি বলে আমার মনে হয়। আর আপনি যে এটার কথা বললেন যে কি, হ্যাঁ ডেফিনেটলি শুধুমাত্র জেনজি না, আমরা যদি একদম বেবি বুমার্স, জেনারেশন এক্স, জেনারেশন ওয়াই, জেনারেশন জেড এর কথা বলি, সবার মধ্যে কোনো না কোনো ফ্লস আছে, ভুল আছে। সো জেনজিকে নিয়ে আমরা কোনোভাবেই বলতে পারি যে উই আর দ্য পারফেক্ট ওয়ান্স, আমাদের মধ্যে অনেক ভুল আছে। আমার ওইটার মধ্যে মনে হয় যে আমাদের এখন অনেক শেখার বাকি আছে।
আমরা যদি এখনই ভেবে নেই যে আমরা বিরাট বড় একটা কাজ করে ফেলছি এবং আমরা যেটা বলবো সেটাই পারফেক্ট, দ্যাটস নট রাইট। কারণ আমাদের যে হায়ার জেনারেশনরা আছে বা আমাদের পরেও যে জেনারেশনরা আসবে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। So, শেখার জায়গাটাতে আমাদের এমপ্যাথেটিক থাকতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা একটা জায়গা মনে হয় যে অনেকটা অ্যাভয়েড করে যাচ্ছি, যে এই আন্দোলনটাকে এবং এই স্বাধীনতাটাকে আনার পেছনে জেনারেশন জেডের বড় একটা ভূমিকা। কিন্তু আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করেন, জেনারেশন জেড কিন্তু ম্যাস পপুলেশন না। আমাদের দেশের এখনও ম্যাস পপুলেশন হচ্ছে ওই গ্রামের খেটে খাওয়া মানুষগুলো, যারা হচ্ছে ওই কৃষক পরিবার অথবা ওই শ্রমিক পরিবার, তারা হচ্ছে বাংলাদেশে এখনো ম্যাস পপুলেশন। আমার মনে হয় যে জেনারেশন জেডের থেকে আমরা এখন ওই ম্যাস পপুলেশনটাকে ওইভাবে কানেক্ট করতে পারি, বা আমাদের সাথে আমাদের মেসেজটা, তাদের ভাষায় কথা বলাটা, তাদের চাওয়া পাওয়াগুলোকে বোঝা বা তাদেরকে আমাদের চাওয়া পাওয়াগুলো বোঝানো, আমরা এখন ওই জায়গাটা কানেক্ট করতে পারিনি। আমার মনে হয় এই কয়েকটা জায়গায় আমাদের অনেক কিছু কাজ করার আছে এখন। ডেফিনেটলি। যেহেতু লিডারের কথাই আসছে, আমরা প্রোগ্রামের শেষের দিকেও যেহেতু আছি, আমি দুজনের থেকেই অপিনিয়ন জানতে চাই যে আমাদের এখন যে গভর্নমেন্ট আসলো, ইন্টারিম গভর্নমেন্ট, এর মধ্যে আমরা সবাই লিডার হিসেবে সবচেয়ে বেশি পছন্দ করেছি এবং আমাদের মানে বেশিরভাগ ভোটিংসটা ছিল প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে। আপনারা কি মনে করেন এই নতুন সরকার আসলে কীরকম ভূমিকা রাখতে পারেন এবং ইউনূস সাহেবের আপনার প্রেডিকশনসগুলো বা ধরেন তার কাজ করার স্টাইলগুলো কীরকম করে আমাদের দেশের চেঞ্জেসগুলো আনতে পারে বলে আপনার মনে করেন? হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গাটাতে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যখন কোনো একটা নতুন লিডার আসে বা নতুন লিডারশিপে আমরা দেখি, তখন কিন্তু ওর একটা বড় কোশ্চেন থাকে যে এটা আমাদের আস্থা অর্জন করতে পারবে কিনা। এখানে মেইন ফ্যাক্টটাই হচ্ছে আস্থা অর্জন। এখানে আমরা খেয়াল করলে দেখব ডক্টর ইউনূস কিন্তু অলরেডি আস্থা অর্জন করেই তারপরে এই পজিশনে বসছে, বিকজ উই হ্যাড ভেরি বিগ হোপ যে উনি এই জায়গাটাতে বড় চেঞ্জ আসতে পারবে, এবং উনিও এটা ভালোভাবেই জানে যে না, এই ফুল বাংলাদেশ আমার দিকে তাকায় আছে, এবং এই জায়গাটাতেই আমরা সাকসেস, যে আমাদের মেসেজটা ওনার কাছে আমরা পৌঁছাইতে পারছি, যে আমাদের ওনার প্রতি কী এক্সপেকটেশন। এবং ওই জায়গাটাতে আমাদের সবার যেটা সবচেয়ে বেশি কাজ করার জায়গা, এখন ওনাকে সাপোর্ট দেওয়া এবং সাপোর্ট দিয়ে বোঝানো যে না ঠিক আছে, আপনি যেহেতু আমাদের এক্সপেকটেশনগুলো জানেন, আপনাকে এখন এইভাবে জাস্ট কাজ করে আমাদের এই এক্সপেকটেশনটাকে ফুলফিল করতে চেষ্টা করতে হবে। সো দ্যাট জাস্ট দ্য মেইন কনসেন্ট। এবং আমি চাই যে না ঠিক আছে, উই অল উইল সাপোর্ট হিম, এবং চেষ্টা করবো এই জায়গাতে যতটুকু আমাদের পক্ষ থেকে কন্ট্রিবিউট করা যায়, বেসিক্যালি ইউথদের পক্ষ থেকে কন্ট্রিবিউট করা যায়, সবাই মিলে যেন উই ক্যান ডু ইট, এবং উই রিয়েলি হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ লাব্বি ভাই। রিশাদ ভাই, আপনি কি মনে করেন? আমি মনে করি যে আমাদের আস্থার কথা লাব্বি ভাই যেটা বলেছে, আমাদের আস্থার ব্যাপারে প্রথম জিনিসটা আমাদের যেটা মনে হয় যে দ্য অ্যামাউন্ট অফ গ্লোরি দিস পারসন হ্যাভ ব্রট টু আওয়ার কান্ট্রি, এটা আমাদের আস্থার বড় একটা সেগমেন্ট ছিল, যে এই গ্লোরিটা আমাদের দেশকে উনি এনে দিতে পেরেছেন। সেকেন্ডলি যে জিনিসটা, আপনি যখনই কোনো একটা শাসকের দ্বারা অথবা আপনি যখন কোনো একটা লিডারের দ্বারা আগাবেন, রাষ্ট্রনায়কের কথা যদি বলি, আপনি একটা জিনিস জাজ করবেন যে ওনার ব্যাকগ্রাউন্ডে ওনার অন্যায়, ওনার অপরাধ, ওনার হাতে কোনো রক্ত আছে কি না, এই জিনিসগুলো অনেক বড় ম্যাটার করে। সেদিক থেকে আমরা কিন্তু দেখেছি যে এই দিক থেকে সম্পূর্ণ ক্লিন ইমেজের একটা পার্সন আমরা পেয়েছি, যার হাতে কোনো রক্ত নেই। সো আমরা এমন একটা মানুষের লিডারশিপে এগিয়ে চলতে যাচ্ছি যার হাতে কোনো রক্ত নেই। সুতরাং আমরা আশা করি যে আমরা ভালো করতে পারবো, আমরা আশাবাদী। যদিও অনেক অ্যাকশনই এখনও আমাদের দেখার বাকি আছে, সেগুলো অনুযায়ী আমরা প্রেডিকশন করতে পারবো, বাট আমরা আশাবাদী। আর আমাদের নিজেদের কথা যদি বলি, যে আমরা নিজেরা যদি সাপোর্ট করার কথা, আমাদের একটা ভুল হবে যদি আমরা প্রত্যেকটা জিনিস এই রাস্তায় নেমে এসে সরকারকে অথবা দেশকে সাপোর্টের কথা হবে, এটা আমাদের বড় একটা ভুল হবে। আমরা যদি, আমার মনে হয় আমাদের নিজেদের জায়গায় অনেস্ট থাকি, অনেস্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। উই হ্যাভ সিন দ্যাট অ্যামাউন্ট অফ মানি হ্যাভ গন টু অ্যাব্রড বাই করাপশন। সো আমরা যদি করাপশনটা নিজেদের জায়গায় অনেস্ট থাকতে পারি, আমার মনে হয় সেটা সব থেকে বড় সাপোর্ট হবে আমাদের দেশের জন্য এবং ইন্টারিম গভর্নমেন্ট এবং আপকামিং গভর্নমেন্টের জন্য। আমরা আশা করি আমাদের এই নতুন গভর্নমেন্ট যাতে আমাদের যেসব ফ্লস ছিল গত দশক ধরে যা ছিল, এগুলো যাতে ঠিকমতো সলভ করে আমাদের দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে, সেই আশা নিয়েই আমরা এখন আপাতত ধৈর্য ধরতে পারি। বাকিটা হচ্ছে আমাদের সাপোর্ট দিয়ে যেতে হবে। লাব্বি ভাই, রিশাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে টাইম দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় থেকে। এরকম আরও এপিসোড সামনে আসবে এই স্মার্ট বাংলাদেশ 2.0 সেগমেন্টের। আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে জয়েন করতে পারেন আপনাদের মতামতগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করে।
আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। একটু add করতে আল্লাহ পারবো? হাফেজ। আচ্ছা, শেষ না বলেন। আচ্ছা আচ্ছা শেষে একটু দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আমাদের জেনারেশন বা আমাদের ইউথরা যারা বলি যে আমরা কেন কখনো এইভাবে দেখা যায়নি আমাদের অ্যাকশনগুলো, আমার মনে হয় যে আমরা কখনো এর আগে নিজেদেরকে দেশের স্টেক হোল্ডার্স ফিল করিনি। আপনি যখন নিজেকে স্টেক হোল্ডার্স ফিল করবেন তখন কিন্তু সেটার জন্য আপনার এমপ্যাথি কাজ করবে, আপনার ভালোবাসা কাজ করবে। এবং আমরা যাদেরকে নিয়ে এত অনেক কথা হতো, আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে দেখেছি যে আমার এইম ইন লাইফ ছিল ডাক্তার হওয়া, এখন একটা সময় পর সবাই এইম ইন লাইফ ছিল যে কানাডা চলে যাওয়া, এই নিয়ে আমার দেশ ছাড়তে হবে। সেই আমরা যখন দেশকে এতটা ভালোবাসতে পেরেছি, আমার মনে হচ্ছে আমরা কখনই দেশকে আসলে ঘৃণা করিনি, আমরা সবসময় ভালোবেসে এসেছিলাম, কিন্তু আমরা স্টেক হোল্ডার্সটা ফিল করতে পারিনি। যেহেতু এখন আমরা স্টেক হোল্ডার্স ফিল করছি, আশা করি যে আমরা সবাই ভাবে দেশকে ভালোবাসবো। দেশকে ভালোবাসা যত যে আসুক, আরও অনেক বাজেট সিচুয়েশন আসবে, অনেক বাধা আসবে, আমাদের কখনই দেশকে ভালোবাসা থামানো উচিত না। সবাই এটাকে ডিল করার জন্য ঝাঁপায় পড়বে। ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনারা সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।